স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত। স্টোরিজ আনফোল্ডে আবার ফিরছে সেই ভদ্রলোক যার নাম শার্লক হোমস। স্টোরিজ আনফোল্ডে আজ শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প ক্রোকেড ম্যান। যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি আরও একটু ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক, কমেন্ট আর শেয়ার হবে গল্পটার। বিয়ের পর সবে আলাদা বাসাবাড়ি নিয়ে সংসার পেতে বসেছি। রোগী নিয়ে খুবই খাটাখাটুনি চলছে। এমন সময় একদিন রাতে আকস্মিকভাবে বন্ধুবর হোমসের আবির্ভাব ঘটল। অভাবিত এই ঘটনায় রীতিমতো হকচকিয়ে গেলাম, কিন্তু বুঝতে পারলাম জরুরি কোনো দরকারেই অত রাতে বাড়িতে ছুটে এসেছে। রাতের খাওয়া দাওয়া চুকে গেছে অনেকক্ষণ। স্ত্রী শুতে চলে গেছে। ঘরে ঢুকে বসতে বসতে হোমস বলল, বসার খুব জমে উঠেছে দেখছি। হেসে বললাম, কি করে বুঝলে? ঝকঝকে জুতো জোড়া দেখে। খুব ঘোড়ার গাড়িতে চাপছ, এটা তারই প্রমাণ। আর তুমি তো সহজে গাড়ি চাপার পাত্র নও, আর কাছাকাছি যেতে হলে হেঁটে যেতেই পছন্দ করো। বললাম, ঠিকই ধরেছ বটে। বুঝলে ভায়া, সবই নজরের ব্যাপার। উঠিয়ে দেখলে আসল জিনিসটা ঠিক নজরে পড়বে, আর ওটা এড়িয়ে গেলেই সব নস্যাৎ। কি জানো ভায়া, এবারে এমন একটা কেস হাতে এসেছে যে অনেক করেও তল পাচ্ছি না, মাথা গুলিয়ে যাচ্ছে। সে কারণেই তোমার কাছে ছুটে আসা। তোমাকে পাশে না হলে চলছে না। আমি তো রয়েছি। বাইরে কোথাও যেতে হবে নাকি? হ্যাঁ, কালকেই অল্ডারশট যেতে হবে। ওয়াটারলু থেকে 10টা 10-এ গাড়ি। অসুবিধা কি, যাব। অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ মামলা। রাত হয়ে গেছে, নিশ্চয়ই ঘুমও পেয়েছে তোমার। ঘটনাটা সংক্ষেপে শোনাতে পারলে স্বস্তি পেতাম। স্বচ্ছন্দে বলতে পারো। তোমাকে দেখার পরে ঘুম পালিয়েছে। তাহলে ছোট করে বলছি, শোনো। রয়্যাল ম্যালোজ হলো ব্রিটিশ সৈন্যবাহিনীর বিখ্যাত আইরিশ রেজিমেন্ট। ক্রিমিয়ার যুদ্ধে আর ভারতবর্ষের সিপাহী বিদ্রোহে এরা প্রশংসনীয় কৃতিত্ব দেখিয়েছে। এই রেজিমেন্টের প্রাক্তন কর্নেল বার্কলে অল্ডারশট খুন হয়েছেন। মিস্টার বার্কলে গত সোমবার পর্যন্ত এই রেজিমেন্টের কমান্ডার ছিলেন। সাধারণ সৈনিকের স্তর থেকে ধাপে ধাপে ওপরে উঠেছেন। সিপাহী যুদ্ধের পর অফিসার হন, পরে রেজিমেন্টের সর্বময় কর্তা। সার্জেন্ট থাকার সময়ে রেজিমেন্টেরই এক কৃষ্ণকায় সার্জেন্টের মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। নাম ন্যান্সি ডিভন। মেয়েটি অসাধারণ সুন্দরী। বিয়ের 30 বছর পরেও দেহের সৌন্দর্য টোল খায়নি। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ছিল প্রগাঢ়, কিন্তু দীর্ঘ সুখী দাম্পত্য জীবনের এমন একটা পরিণতি ঘটল যা খুবই দুঃখের। কর্নেল বার্কলের বন্ধুদের কাছে শুনেছি খুবই খোলা মনের ফুর্তিবাজ মানুষ ছিলেন তিনি। তবে মাঝে মাঝে কেমন যেন গুম হয়ে যেতেন। কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলতেন না। মনে হতো কোনো একটা ব্যাপার নিয়ে তার ভেতরে তোলপাড় চলছে। দিন কয়েক পরই আবার স্বাভাবিক হয়ে যেতেন। অল্ডারশটের ক্যাম্পের বিবাহিত অফিসারদের রাত্রে বাইরে থাকতে হয়। কর্নেল থাকতেন 8 মাইল দূরে ল্যাচেন বলে একটা বাড়িতে। বাড়ির লোকজন বলতে কর্নেল দম্পতি, 2 জন ঝি আর 1 জন কোচোয়ান। বাড়িটা খালি জমির মাঝখানে। বাড়ির পশ্চিম দিকে 30 গজ দূরে বড় রাস্তা। গত সোমবার রাত 8টায় গির্জাতে একটা মিটিংয়ে গিয়েছিলেন মিসেস বার্কলে।
মিস মরিসন নামে এক তরুণী গিয়েছিল তার সঙ্গে। ডিনার সেরেই গিয়েছিলেন মিসেস বার্কলে। রাত 9:15 নাগাদ সঙ্গিনীকে বাড়িতে ছেড়ে দিয়ে ফিরে আসেন। ল্যাচনে রাস্তার দিকে কাচের দরজাওয়ালা একটা ঘর আছে। সন্ধ্যার পরে এই ঘরে কেউ বসে না। ঘরের কাচের দরজায় পর্দা নেই। দরজার সামনে 30 গজ লম্বা ঘাসে ছাওয়া লন, তারপর রেলিং দেওয়া পাঁচিল, ওপাশে রাস্তা। গির্জা থেকে ফিরে মিসেস বার্কলে জিকে 1 কাপ চা আনতে বলে এই ঘরে এসে বসেন, অথচ এ সময় তিনি কখনোই চা খান না। স্ত্রী ফিরে এসেছেন শুনে কর্নেল বার্কলে ছোট ঘরে এসে ঢোকেন। জীবিত অবস্থায় শেষবারের মতো এই সময়ই কোচোয়ান তাকে দেখে। মিনিট 10 পরে পরিচারিকা চা নিয়ে আসে। দেখে দরজা ভেতর থেকে চাবি বন্ধ। ভেতর থেকে ভেসে আসছে মিসেসের চড়া কর্কশ গলা। ঝগড়া করছেন কর্তার সঙ্গে। কর্নেল কথা বলছেন খুবই আস্তে নরম গলায়। পরিচারিকা হকচকিয়ে যায় মিসেসের কথা শুনে। বারবার তিনি কাপুরুষ বলে স্বামীকে গালি দিচ্ছিলেন। পরিচারিকা দৌড় গিয়ে সকলকে ডেকে আনে। এই সময় পুরুষ কণ্ঠের একটা আর্তচিৎকার শোনা যায়। কেউ যেন মাটিতে আছড়ে পড়ে। সে সঙ্গে ভেসে আসে নারী কণ্ঠের বুক ফাটা হাহাকার। দরজা খুলতে না পেরে কোচোয়ান লনের দিকে গিয়ে জানলা টপকে ঘরে ঢোকে। দেখে সোফায় জ্ঞান হারিয়ে পড়ে বসে আছে মিসেস বার্কলে, আর ফায়ার প্লেসের ঝাঁঝরির মুখ থুবড়ে পড়ে আছে কর্নেল বার্কলে। দেহে প্রাণ নেই, ঘর ভেসে যাচ্ছে রক্তে। ঘরের ভেতর থেকেও দরজা খুলতে পারল না কোচোয়ান। দরজার চাবি কোথাও খুঁজে পায়নি। অগত্যা জানলা গলে বেরিয়ে ছুটে গিয়ে পুলিশ ডেকে আনলো। এলো ডাক্তার। অজ্ঞান অবস্থায় মিসেস বার্কলেকে ঘরের বাইরে আনা হলো। পরে অলডারশাট থেকে তালা মিস্ত্রি আনিয়ে দরজা খুলতে হলো। দেখা গেল কর্নেলের মাথার পিছন দিকে 1 ইঞ্চি লম্বা একটা মারাত্মক চোট। ভোঁতা ভারী কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন। ওই আঘাতেই প্রাণ হারিয়েছেন কর্নেল। অস্ত্রটাও পাওয়া গেল মৃতদেহের পাশে। অদ্ভুত একটা গদা, নিরেট। হাতলটা হাড় দিয়ে বাঁধানো। গদার উপরের অদ্ভুত রকমের সব খোদাইয়ের কাজ। দেশ বিদেশ থেকে নানা রকম বিচিত্র বস্তু সংগ্রহ করে এনেছিলেন কর্নেল, কিন্তু চাকর বাকররা এই গদা আগে কখনো বাড়িতে দেখতে পায়নি। চাবিটাও খোঁজা হলো অনেক, কিন্তু পাওয়া গেল না। গত মঙ্গলবার পর্যন্ত এই ছিল ঘটনা। কর্নেলের বন্ধু মেজর মরফি এসে আমাকে অলডারশটে নিয়ে গেলেন পুলিশকে সাহায্য করার জন্য। তদন্তে গিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটাই পেয়েছি, সেটা হলো যে পরিচারিকা কর্তাগিন্নির ঝগড়া বাইরে থেকে শুনেছিল। সে শুনতে পেয়েছিল রাগের মাথায় কয়েকবারই গিন্নি ডেভিড বলছিলেন কর্তাকে, অথচ কর্তার নাম জেমস। আমার মনে হচ্ছে রহস্য সমাধানের এটাই মূল চাবিকাঠি। কর্নেলের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন ভয়াবহ কিছু দেখে আঁতকে উঠেছিলেন। পুলিশের ধারণা, অনুগতা প্রাণাধিকা স্ত্রী গদা দিয়ে আঘাত করছেন এই দৃশ্য দেখেই কর্নেল সেটিয়ে গিয়েছিলেন। ভদ্রমহিলার মুখ থেকে এই মুহূর্তে কিছুই শুনবার উপায় নেই। ব্রেন ফিভারে শয্যাশায়ী হয়ে আছেন। গির্জার মিটিং থেকে ফেরার পথে মিসেস বার্কলের সঙ্গে ফিরেছিলেন মিস মরিসন। মিসেস বার্কলের মেজাজ এমন খাপ্পা হলো কেন, এ প্রশ্নের কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। এরপর বাকি রইল খুঁজে না পাওয়া চাবিটা। বাইরে থেকে কেউ ধরে ঢুকে সেটা হাতিয়ে নিয়ে পালিয়েছে ভেবে বাইরে লন আর রাস্তা পরীক্ষা করতে গেলাম।
সব শুদ্ধ 5টা পায়ের ছাপ। হ্যাঁ, 5টা পায়ের ছাপ সেখানে পাওয়া গেল। একটা পেলাম রাস্তায়, 2টো লনে, 2টো জানালায়। ছাপ পরীক্ষা করে বুঝতে পারলাম আততায়ী রাস্তা থেকে পাঁচিল টপকে লনে ঢুকেছে, তারপর বেগে লন পার হয়ে জানালা টপকে ঘরে ঢুকেছে। কিন্তু ওয়াটসন, আততায়ীর সঙ্গে আর একজন যে এসেছে তাকে নিয়ে আমি ভীষণ গন্ডগোলে পড়ে গেছি। বলতে বলতে পকেট থেকে ফিনফিনে পাতলা একটা কাগজ বার করে হাঁটুর ওপর মেলে ধরল হোমস। এই ছাপগুলো দেখো। কাগজ ভর্তি অদ্ভুত ধরনের কতগুলো পদচিহ্ন নজরে পড়ল। পায়ে বেশ বড় বড় নখ। সব মিলিয়ে ছাপগুলো আইসক্রিমের চামচের চাইতেও ছোট মনে হয়। বললাম, কুকুরের পায়ের ছাপের মতোই তো মনে হচ্ছে। হোমস গম্ভীর চিন্তিত মুখে বলল, ভায়া, তাহলে তো হয়েই গিয়েছিল। ছাপগুলো পেয়েছি পর্দার উপরে। কুকুর, বেড়াল বা বাঁদর আমাদের পরিচিত কোনো জন্তুরই পায়ের ছাপ নয়। এই ছাপগুলো লক্ষ্য করো। এখানে চুপ করে দাঁড়িয়েছিল। পেছনের পায়ের সঙ্গে সামনের পায়ের ব্যবধান প্রায় 15 ইঞ্চি। এর সঙ্গে যদি মাথা জুড়তে হয় তাহলে 2 ফুটের বেশি লম্বা দেহাকৃতি পাওয়া যাচ্ছে না। লেজ ধরলে আর খানিকটা না হয় বাড়বে। হেঁটেছে 3 ইঞ্চি দীর্ঘ পদক্ষেপে। বুঝতে পারছো, জন্তুটার পা বেটে কিন্তু দেহ তুলনায় লম্বা। লোমটোম পাওয়া গেলে অনুমান করা যেত জন্তুটা পর্দা বেয়ে উঠে একটা পাখির খাঁচার দিকে গিয়েছিল। এইসব দেখে মনে হচ্ছে প্রাণীটা মাংসাশী, অনেকটা পেজি জাতীয় প্রাণী। এখনো তা উদ্ধার করা যায়নি। খোঁজখবর করে জানতে পেরেছি ঝগড়ার সময় একটা লোক রাস্তায় দাঁড়িয়ে রগড় দেখছিল। এমন সময় আর জানালা খোলা ছিল, পর্দা ছিল না, ঘরে আলো জ্বলছিল। পায়ের ছাপ দেখে বুঝতে পারছি চার পেয়ে সঙ্গীটাকে নিয়ে পাঁচিল টপকে লন পার হয়ে জানালা গলে ঘরে ঢুকেছিল। এই লোকই হয়তো অদ্ভুত গদাটা দিয়ে কর্নেলের মাথা ফাটিয়েছে, আর না হয় তাকে দেখে আতকে উঠে কর্নেল মাথা ঘুরে ফায়ার প্লেসের ঝাঁঝরিতে পড়ে মাথা ফাটিয়েছে। আমার ধারণা এই রহস্যময় আততায়ী যাওয়ার সময় ঘরের চাবিটি নিয়ে হাওয়া হয়েছে। আমি বললাম, খুবই জট পাকানো ব্যাপার স্যাপার দেখছি। আচ্ছা, গির্জার সভায় কি এমন কিছু ঘটেছিল যাতে মিসেস বার্কলে মেজাজ বিগড়ে বাড়ি ফিরে এসেছিলেন? পয়েন্টটা ধরেছ ঠিক। আমারও ধারণা হয়েছিল মিস মরিসন নিশ্চয়ই জানেন মিসেস বার্কলে কেন এমন বদমেজাজ নিয়ে বাড়ি ফিরেছিলেন। 7:30 থেকে 9টা, এই 1.5 ঘন্টার মধ্যে নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার ফলে বাড়ি ফিরেই মিসেস বার্কলে খানিকটা নিরালা থাকার জন্য বাইরের ঘরে বসেছিলেন। কর্নেল সেই ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ওঠেন। কিন্তু কারণটা কি? মিস মরিসন কারণটা জানে বলেই আমার বিশ্বাস। কিন্তু মেয়েটি খুবই চতুর, বিশেষ কিছু মুখ থেকে বার করতে পারলাম না। কেবল এটুকু বলল, মিটিং থেকে ফেরার পথে মোড়ের মাথায় একজন কুৎসিত দর্শন কুঁজোর সঙ্গে দেখা হয়েছিল। লোকটা কাঁধে ছিল একটা বাক্স, চলছিল পা টেনে টেনে। মিসেস বার্কলের দিকে চোখে পড়তেই আচমকা চেঁচিয়ে ওঠে, আরে ন্যান্সি তুমি! লোকটার দিকে তাকিয়ে আটকে ওঠেন মিসেস বার্কলের। সমস্ত মুখ রক্তশূন্য হয়ে যায় তার। মিস মরিসন কাণ্ড দেখে পুলিশ ডাকতে চাইলে মিসেস বার্কলে বাধা দেন। কুঁজো কদাকার লোকটির দিকে তাকিয়ে আন্তরিক স্বরে বলে ওঠেন, হেনরি, কি দশা তোমার! 30টা বছর আমি জানি তুমি মরে গেছো। যেভাবে বেঁচে আছি দেখতেই তো পাচ্ছ। মৃত্যু ছাড়া একে আর কি বলবে? লোকটার কথা বলার ভঙ্গি, শুকনো আপেলের মতো অদ্ভুতভাবে কুঁচকুনো মুখের চামড়া আর ধকধকে আগুন জ্বলা চোখ দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলেন মিসেস মরিসন। মিসেস বার্কলে কাঁপা কাঁপা স্বরে কোনো রকমে মিস মরিসনকে বললেন, তুমি একটু এগো, এর সঙ্গে দুটো কথা বলে আমি আসছি। কাঁপতে কাঁপতে এগিয়ে চললেন মিস মরিসন। একটু পরেই তার পাশে চলে এলেন মিসেস বার্কলে। মিস মরিসন তখন একবার পেছন ফিরে তাকিয়েছিল। দেখল ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে কুঁজো কদাকার লোকটা ক্ষিপ্তের মতন মুখোমুখি করে আস্ফালন করছে। মিস মরিসনকে বাড়ি পৌঁছে দিয়ে মিসেস বার্কলে অনুরোধ করলেন এই ব্যাপার যেন আর কেউ জানতে না পায়।
লোকটা তার পরিচিত, কিন্তু এখন তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। মিস মরিসনের মুখ থেকে বিবরণ শুনেই বুঝতে পারলাম কুৎসিত দর্শনে কুব্জ লোকটাই সব রহস্যের মূলে। তখনই পাত্তা লাগালাম। অমন চেহারার একটা লোককে খুঁজে বার করতে খুব বেশি বেগ পেতে হলো না। অল্টার শটে মিলিটারির লোকজনই বেশি, বাইরের লোক খুবই কম। বিকলাঙ্গ লোকটা তাদের মধ্যে একজন, নাম হেনরি উড। দিন 5 আগে একটা ভাড়াটে কোঠাবাড়িতে এসে উঠেছে, সঙ্গে এক দঙ্গল জন্তু জানোয়ার। এদের নিয়ে মিলিটারি ক্যাম্পে ভেলকি দেখিয়ে বেড়ায়। বাড়িওয়ালির কাছে শুনলাম মাঝে মাঝে অদ্ভুত ভাষায় নিজের মনেই নাকি কথা বলে। দিন 2 হলো ঘর থেকে বেরোবার নাম করছে না। দরজা বন্ধ করে থেকে ঘুমিয়ে কেঁদে চলেছে। এমন অদ্ভুত ভাড়াটাকে নিয়ে খুবই বিব্রত হয়ে গেছেন বাড়িওয়ালি। জমাবদ্ধ একটা অদ্ভুত মুদ্রা রেখেছে লোকটা বাড়িওয়ালির কাছে। আমাকে দেখালো ওটা ভারতবর্ষের একটা টাকা। ওয়াটসন, নিশ্চয়ই বুঝতে পারছো, সেদিন এই লোকটাই, হ্যাঁ এই লোকটাই জানালা গোলে ঢুকেছিল। পরের ঘটনাগুলো তার নিজের মুখ থেকেই শুনতে চাই। সাক্ষী হিসেবে তুমি কিন্তু সঙ্গে থাকবে আমার। আমার বেকার স্ট্রিট বাহিনীর একটা ছেলেকে লোকটার উপর নজর রাখার জন্য রেখে এসেছি। আর পালাবার উপায় নেই। দেখো রাত অনেক করে ফেললাম, এবার চলি। অলডারশটে পৌঁছানোর পরদিন দুপুরে আমি আর হোমস হাডসন স্ট্রিটে গেছি। কার্ড পাঠিয়ে বাড়ির ভেতরে একটা ঘরে গিয়ে ঢুকলাম। বন্ধ উত্তপ্ত ঘর, গরমকাল। তার মধ্যে উনুন জ্বালিয়ে আগুনের সামনে গুটিসুটি মেরে বসে আছে একটা কিম্ভূত কিমাকার লোক। গোটা শরীরটাই যেন ভেঙে চুরে দুমড়ে মুচড়ে আছে। সারাবে মুখ তুলে তাকালো। লক্ষ্য করে দেখলাম কুৎসিত মুখের আদলে হারিয়ে যাওয়া সৌন্দর্যের আভাস এখনো মুছে যায়নি। ও মুখে এককালে রূপ ছিল, সৌন্দর্য ছিল। লোকটা চোখে সন্দেহ নিয়ে তাকালো আমাদের দিকে। ইশারায় 2টো চেয়ার দেখিয়ে দিল। হোমস বিনা ভূমিকাতেই সরাসরি শুরু করলো। মিস্টার হেনরি উড, আপনি সম্প্রতি ভারতবর্ষ থেকে এসেছেন, তাই তো? কর্নেল বার্কলের মৃত্যু সম্পর্কে আপনার সঙ্গে কয়েকটা কথা জিজ্ঞেস করতে এসেছি। এই ব্যাপারে আমি কি বলবো? দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ আপনার বান্ধবী মিসেস বার্কলেকেই সন্দেহ করছে। আপনি মুখ না খুললে তার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। চমকে উঠল বিকলাঙ্গ হেনরি উড। তারপর প্রথমেই জেনে নিল আমরা পুলিশের লোক কিনা। জবাব শুনে নিশ্চিন্ত হয়ে জিজ্ঞেস করলো, এই ব্যাপারে আপনি খোঁজ খবর করতে এসেছেন কেন? আমি সত্য সন্ধানী, সত্যকে জানতে চাই। তাহলে শুনুন, মিসেস বার্কলে নিরপরাধ। তাহলে খুনের অপরাধটা কি আপনার? না। তাহলে কর্নেল খুন হলেন কিভাবে? ওটা নিয়তির মান। আমি নিজের হাতে খুন করতে পারলে প্রাণটা অনেকটা জুড়তো অবশ্য। বুকের ভেতরে এখনো ধিকি ধিকি আগুন জ্বলছে। যা হারিয়েছি তার ফিরে পাবো না। এরপর দুর্ভাগা হেনরি উড নিজেই তার কাহিনী বলতে শুরু করলো। আমার আজকের এই কদাকার ভয়ঙ্কর চেহারা দেখে আপনারা হয়তো বিশ্বাস করতে চাইবেন না। একদিন 117 নম্বর পদাতিক বাহিনীর সবচেয়ে স্মার্ট ম্যান ছিলাম আমি, কর্পোরাল হেনরি উড। ভারতবর্ষের ভর্তি অঞ্চলে ছিলাম আমি। একই ক্যান্টনমেন্টে ছিলেন সার্জেন্ট বার্কলে, আর ছিল ন্যান্সি টিভয়, কালো চামড়ার সার্জেন্ট টিভয়ের পরমা সুন্দরী মেয়ে। বার্কলে আর উড দুজনেই ন্যান্সির প্রেমে পাগল হয়েছিল। আমার রূপ ছিল, তাই ন্যান্সি উতলা ছিল আমার জন্য। বার্কলের ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, তাই ন্যান্সির বাবার পছন্দ ছিল তাকেই। আমি সারাক্ষণ হইচই করে ফুর্তিতে কাটাই বলে তিনি মোটেই আশাবাদী ছিলেন না আমার সম্পর্কে। দিনগুলো এর মধ্যেই কেটে যাচ্ছিল আমাদের। এমনি সময় শুরু হলো সিপাহী যুদ্ধ। একদিন 10,000 সিপাহী ঘেরাও করলো আমাদের। বাচ্চা কাচ্চা মেয়েদের নিয়ে প্রায় 1000 জন আমরা।
জেনারেল নীলকে কোনোভাবে খবরটা দিতে পারলে তিনি এসে আমাদের উদ্ধারের ব্যবস্থা করতে পারেন, নইলে নইলে কচুকাটা হতে হবে সকলকে। ন্যান্সির কথা ভেবে আমার পাগলের মতো অবস্থা তখন। জীবনের সবকিছুর বিনিময়ে ন্যান্সিকে আমি হারাতে পারি না। একা গিয়ে জেনারেল নীলকে খবর দিতে রাজি হলাম আমি। বার্কলে পথঘাটের হদিশ জানত, কোন পথে যেতে হবে সে ছক এঁকে বুঝিয়ে দিল। রাত 10টা নাগাদ রওনা হলাম, কিন্তু 6 জন বিদ্রোহী সিপাহীরাতে ধরা পড়ে গেলাম। আগে থেকেই খবর পেয়ে ওরা পথের উপরে ওত পেতেছিল। পরে জানতে পেরেছিলাম আমাকে পাঠিয়ে দিয়ে বার্কলে চর মারফত বিদ্রোহীদের ডেরায় খবর জানিয়ে দিয়েছিল। এই ঘটনা থেকেই জেমস বার্কলের চরিত্র নিশ্চয়ই বুঝতে পারবেন আপনারা। যাই হোক, জেনারেল নীল পরের দিন আটকে পড়া শিবিরবাসীদের উদ্ধার করেন। বিদ্রোহীরা পিছু হটে যায়, আমাকেও সঙ্গে নিয়ে যায় তারা। দীর্ঘদিন কি অমানসিক যন্ত্রণা যে সইতে হয়েছে আমাকে কালা মানুষদের সঙ্গে, তা কল্পনাও করতে পারবেন না। পালানোর চেষ্টা করে ধরা পড়েছি, নিগ্রহ আরো বেড়েছে, অত্যাচারে অত্যাচারে বিকলাঙ্গ হয়ে গেলাম। কয়েকজন সেপাই আমাকে নিয়ে গেল নেপালে, সেখান থেকে দার্জিলিং। পলাতক বিদ্রোহীরা পাহাড়িদের আক্রমণে প্রাণ হারালো, আমাকে ধরে নিয়ে গিয়ে বানালো গোলাম। কিছুদিন তাদের সঙ্গে থেকে পালিয়ে গিয়ে পড়লাম আফগানদের হাতে। সেখান থেকে এলাম পাঞ্জাবে, নানা রকম ভেলকি আর ম্যাজিক শিখলাম। বিকৃত বিকলাঙ্গ চেহারা নিয়ে ইংল্যান্ডে পুরনো বন্ধুদের কাছে যেতে পারলাম না। ন্যান্সির কাছেও আমি মৃত হয়েই রইলাম। খবর পেয়েছিলাম ন্যান্সি বার্কলেকে বিয়ে করে সুখে ঘরকন্যা করছে, তা সত্ত্বেও ইংল্যান্ডে আসিনি। মৃত অতীতকে জাগাতে চাইনি, কিন্তু দেশের টান বড় টান। শেষ পর্যন্ত একদিন ফিরে আসতেই হলো। সৈন্য শিবিরে ভেলকি দেখিয়ে কোনো রকমে দিন কাটাতে লাগলাম। আপনার কাহিনী সত্যি মর্মস্পর্শী। এখানে মিসেস বার্কলের সঙ্গে কিভাবে আপনার দেখা হলো তা জানতে পেরেছি। পেছন পেছন বাড়ি পর্যন্ত এসেছিলেন, তারপর স্বামী স্ত্রীর ঝগড়া শুনে অস্থির হয়ে ভেতরেও ঢুকে পড়েছিল। হ্যাঁ, আমাকে সামনে দেখেই হঠাৎ কিরকম হয়ে গেল বার্কলে। নিদারুণ মানসিক আঘাত আর আতঙ্কে সঙ্গে সঙ্গে প্রাণ হারালো। মৃতদেহটা মেঝে আছড়ে পড়ার আগেই ফায়ার প্লেসের ঝাঁঝরিতে লেগে মাথা ফেটে যায়। তাকে ওই অবস্থায় দেখে আর্তচিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে ন্যান্সি। চাবিটা দিয়ে দরজা খুলতে গিয়ে মনে হলো শেষকালে খুনের দায়টা আমার কাঁধেই চাপবে। তখন চাবি পকেটে পুরে টেডিকে পর্দার উপর থেকে টেনে নিয়ে জানলা গলে পালিয়ে এলাম। টেডিকে ধরতে গিয়ে হাতের লাঠিটা মেঝে পড়ে গিয়েছিল, ওটা আর আনা হয়নি। বলতে বলতে হেনরি উড হেঁট হয়ে একটা খাঁচার ঢাকনা খুলে দিল, বলল, এই আমার টেডি। সরাত করে একটা লালচে বাদামি রঙের লোমশ বেজি বেরিয়ে এলো খাঁচার ভেতর থেকে। শক্ত বেঁটে পা, সরু লম্বা নাক, টুকটুকে চঞ্চল চোখ। সবিস্ময়ে বলে উঠলাম, এই যে দেখছি একটা বেজি। হ্যাঁ, এটা আমার পোষা। সাপ ধরিয়ে এঁকে দিল। বিষদাঁত ভাঙা একটা সাপও আছে আমার কাছে। এদের নিয়ে ক্যান্টনমেন্টে খেলা দেখাতে যাই আমি। এই হলো আমার দুঃসহ দুঃখময় জীবনের কাহিনী। বলুন বলুন, আর কি জানতে চান? হোমস উঠে দাঁড়ালো, বলল, মিস্টার হেনরি উড, আপনাকে অনেক ধন্যবাদ। মৃত অতীতকে আর টেনে আনতে চাই না। মিসেস বার্কলে বিপন্ন না হলে আপনাকে আর বিপন্ন করব না। অপিষ্ট বার্কলে গত 30 বছর ধরে কৃতকর্মের অনুতাপ ভোগ করেছে তিলে তিলে। শেষে প্রাণও হারালেন।
নিয়তির মার কারোর কিছু করবার নেই। চললাম। রাস্তায় বেরিয়ে দেখা হয়ে গেল মিস্টার বার্কলের বন্ধু মেজর মরফির সঙ্গে। তার কাছ থেকে জানা গেল, ডাক্তারি রিপোর্টে জানা গেছে জেমস বার্কলে মারা গেছেন সন্ন্যাস রোগে। হোমস কোনো উচ্চবাচ্য করল না, হন করে আমাকে নিয়ে এগিয়ে চলতে লাগলো স্টেশনের দিকে। যেতে যেতে জিজ্ঞেস করলাম, একটা ব্যাপার কিন্তু পরিষ্কার হলো না, একজনের নাম জেমস আর একজনের নাম হেনরি। মিসেস বার্কলে তাহলে ডেভিড বলছিলেন কাকে? হোমস বলল, ভায়া, এখানে আমার এবং তোমারও হার। তুমি যুক্তিবাদী বলে আমাকে প্রচার করো। সত্যি যদি তাই হতাম তাহলে ডেভিড নামটা শুনেই রহস্য সমাধান করতে পারতাম। ওই নামটা কুকীর্তির জন্য কুখ্যাত, গালাগালির ক্ষেত্রে ইংল্যান্ডে ব্যবহার করা হয়। বাইবেলের ইউরিয়া আর বাথসেবার কাহিনীটা মনে আছে? সার্জেন্ট জেমস বার্কলেও ডেভিডের মতোই গর্হিত ঘৃণ্য কাজ করেছিল। স্টোরিজ আনফোল্ডে আজ শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প ক্রুকেড ম্যান। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করলেন, মিসেস বার্কলের চরিত্রে সুচেতা মিত্র, মিস্টার হেনরির চরিত্রে সুবীর চট্টোপাধ্যায়, ওয়াটসনের ভূমিকায় তমজিৎ দাস এবং শার্লকের ভূমিকায় অভিনয় করেছেন সোহম মণ্ডল। গল্পের সমস্ত সাউন্ড এফেক্টস ডিজাইন করেছে সৌরভ সরকার। গল্পের পোস্টার এবং মোশন ডিজাইন করেছে প্রিয়াঙ্কা সরকার। শেষে আবারও একই কথা, যদি ভালো লেগে থাকে আমাদের গল্প পাঠ, তাহলে স্টোরিজ আনফোল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।